ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শর্মিষ্ঠা, দেখো, যদি আমরা গোটা দেশের পার্সপেক্টিভ দেখি তাহলে এই যে যেখানে রাম মন্দির তৈরি হলো তার মানে এই ধর্মের রাজনীতি কোনো একটা প্রভাব ফেলেনি। এবং এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সব থেকে বড় ফ্যাক্টর হলো এখন তাই নিয়েই চুলচেরা বিশ্লেষণ। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বাংলার যে রায় আমরা দেখাচ্ছি, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি 31টা আসনে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং বিজেপি 10টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে এনডিএ এই মুহূর্তে 298 এবং ইন্ডিয়া জোট 227, মানে জোট রাজনীতির ওপরেই ভরসা রাখছেন সাধারণ মানুষ, দেশের মানুষ। মানে মানুষ কোথাও একটা বিকল্প চেয়েছে, অন্তত এখনো পর্যন্ত যে ট্রেন্ড আছে তাতে পরিষ্কার যে মানুষ একটা বিকল্প চাইছে, মানুষ একটা বিরোধী কাউকে চাইছে, সেই মুখ চাইছে। কিন্তু সেই ব্যাপারটাই কি দেখা যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে নিজের লিডকেই ছাপিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, কার্যত তৃণমূলের ফার্স্ট বয় হতে চলেছেন, কারণ তিনি ইতিমধ্যে 6 লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন। মঞ্জিরা, একদম 6 লক্ষ ভোট, তাই ভোটের অর্থাৎ প্রায় 6 লক্ষ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিড। এবং তুমি যেরকমটা বলছিলে যে তিনি নিজেকেই বারবার ছাপিয়ে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবে আমরা দেখেছিলাম বারবার যে প্রচার করেছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। হ্যাঁ, ডায়মন্ড হারবারে ভোটের পরে আমরা দেখেছিলাম প্রতিকুল রহমান, বাম প্রার্থী, তিনি বারবার ওখান থেকে নানান অভিযোগ করেছিলেন যে চাপা ভোট হয়েছে, নানাবিধ অভিযোগ করেছিলেন। এমনকি বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তিনিও অভিযোগ করেছিলেন, কিন্তু কোনো কিছু যে ধোপে টিকলো না। এখনো পর্যন্ত ট্রেন্ড দেখে পরিষ্কার, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের লিডকেই ছাপিয়ে গেছেন। মানে নিজে যা রেজাল্ট করেছিলেন, এখনো পর্যন্ত যা ট্রেন্ড পাওয়া যাচ্ছে 6 লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন। তার মানে ডায়মন্ড মডেল যেটা বারবার করে প্রচারে এসেছিল, সেই ডায়মন্ড মডেল কিন্তু আরো একবার সামনে এলো এবং খুব ভালোভাবে প্রমাণিত হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে যা লিড নিয়েছেন সেটা বাংলার ইতিহাসে অভিষেক নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। প্রদীপ, তো এটা তো মানে তোমার কাছে একদম লোপ্পা বলের মতন। অভিষেক ষষ্ঠ দফা শেষে বলেছিলেন যে বাংলা থেকে 23টা আসন উনি নিশ্চিত করে ফেলেছেন, মানে তৃণমূল নিশ্চিত করে ফেলেছে। আজ দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে অভিষেকের সেই ভবিষ্যৎবাণী যেন সফল হলো? দেখো, অভিষেক যেমন আমাদের সেনাপতি তেমন আমাদের লিডার, এবং সব থেকে বড় কথা জনজোয়ার। এবং এই যে জনজোয়ারের ফলে যে জনগর্জনটা শুরু হয়েছে এবং যেভাবে উনি মাঠে নেমে বুঝতে পেরেছিলেন যে 500 টাকাটাকে 1000 টাকা করা দরকার, কারণ একদিকে যখন মুদ্রাস্ফীতি হয়ে যাচ্ছে, আর 2013 সালে এক মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রধানমন্ত্রী মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলবেন না, এবং 2014 সালে বিজেপি তাদের ম্যানিফেস্টো সেই মুদ্রাস্ফীতি নিয়েই কথা বলেছিলেন। তারপর দেখা গেল মুদ্রাস্ফীতি হু করে বাড়তে লাগলো। আমরা মাঠে গিয়ে দেখলাম যে সত্যি মানুষের হাতে টাকা নেই, ব্যাংকের লোন সব থেকে বেড়ে গিয়েছে, সোনা সব থেকে বেশি বন্ধক দেওয়া হচ্ছে। এই সময় মানুষের হাতে যদি টাকা পৌঁছানো না যায় তাহলে খুব সমস্যা, এবং টাকাটা বাড়ানো না গেলে আরও সমস্যা। অভিষেক ব্যানার্জি এই সাধারণ সমস্যাগুলো বুঝলেন। আজকে অভিষেক ব্যানার্জি আন্দোলন করে দেখালেন যে তুমি 100 টাকা দাও, নয়তো প্রমাণ করো যে তুমি আমাদের কাছে তথ্য দিয়ে প্রমাণ করো যে তুমি আমাদের টাকা দিয়েছো, তুমি প্রমাণ করো যে 21 সালের পরে তুমি আমাদের টাকা দিয়েছো, তুমি প্রমাণ করো যে 18 সালের পরে তুমি আমাদের আবাসের টাকা দিয়েছো। ফলে 100 দিনের টাকা আটকানো থেকে শুরু করে ষড়যন্ত্র থেকে শুরু করে মহিলাদের ক্ষমতায়নে যখন আমরা কাজ করছি, তারপরে সেইখানে আমাদের বদনাম করা থেকে শুরু করে যা ক্ষেত্র আমরা কিন্তু সমানভাবে উত্তর দিয়ে গেছি। আমরা দুর্নীতির অভিযোগকে ফেস করে গেছি। অভিষেক ব্যানার্জি একমাত্র নেতা যে বাইরে সিবিআই ইডির তরফ থেকে যখন বিভিন্ন তদন্ত হচ্ছে বেরিয়ে এসে বলেছিলেন আমাকে প্রমাণ করো আমি দুর্নীতি করেছি, আমি ফাঁসির গলায় ঝুলে যাব। এই ধরনের নেতৃত্ব যিনি সামনে থেকে মানুষের মধ্যে থেকে লিডারশিপ দিতে পারেন এবং একটা মডেল সত্যি দিতে পারেন, তার নামই অভিষেক ব্যানার্জি, এবং তার রেজাল্টই এখানে দেখা যাচ্ছে। তৃণমূলের মধ্যে কার্যত একটা প্রতিযোগিতা চলছে। আমি বলছি খুব সচেতনভাবেই, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে হাজী নুরুল ইসলাম, যে কে সব থেকে বেশি ভোটে লিড পাবেন এই নিয়ে একটা বোধহয় প্রতিযোগিতা চলছে। এখানে একটা ছোট্ট কমেন্ট আছে, অভিষেক ব্যানার্জি বলবে অভিষেক ব্যানার্জি এবং রেখা পাত্র মাইন্ডেড। আমি বলছি এই দুটো মানুষকে আমি বলছি, বিজেপির প্রার্থী রেখা পাত্র এবং তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুটোকে নিয়ে বিজেপি যেভাবে মাঠে নেমেছিল সেই দুটোর রেজাল্ট দিয়ে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে ষড়যন্ত্র কত চূড়ান্ত আকার ধারণ করেছে। দেখি ষড়যন্ত্রের তত্ত্ব কিনা দীপ্তিমান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা একদম শেষ মুহূর্তে প্রার্থী দিয়েছিলেন, কিন্তু সেই প্রার্থী আজ রাস্তায় বসলেন কি অভিযোগে? যে তাকে নাকি কাউন্টিং সেন্টারে চেয়ার টেবিল দেওয়া হয়নি বসার জন্য।
না সেটা সেই সমস্যা। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে একটু থামাচ্ছি দীপ্তিমান দা, এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাকে, কাঁথিতে ফের এগিয়ে গেল বিজেপি। উত্তম বাড়িকে পেছনে ফেলে 7,000-এরও বেশি ভোটে লিড সৌমেন্দ্র অধিকারীর। কাঁথিতে ফের এগিয়ে গেল বিজেপি। দক্ষিণবঙ্গে শুভেন্দু গড় বলে পরিচিত যে কাঁথি, যে তমলুক, সেই দুটোতেই কিন্তু এই মুহূর্তে কাঁটে টক্কর চলছে, কখনো বিজেপি কখনো তৃণমূল। শেষ পাওয়া খবরে কাঁথিতে ফের এগিয়ে গেল বিজেপি। যত যাবে দেখবেন ये उनका प्रयास, उनकी मेहनत और उनका जो कमिटमेंट है अपने विचारधारा के प्रति, ये उसकी जीत है। और किसी भी हालत में अब भारतीय जनता पार्टी को स्पष्ट बहुमत नहीं मिलने वाला है, और जब नहीं मिलेगा तो उसमें अपने आप जो अंदरूनी लड़ाई है वो शुरू हो जाएगी भाजपा की। यहाँ तक राजगढ़ का सवाल है, हाँ, जो मेरी उम्मीद थी उससे सब अभी पोलिंग नहीं हुआ है, लेकिन अभी भी आधी सीटें, आधी वोटिंग हो पाई है, देखते हैं। क्या कारण मानते हैं सर, जो शुरुआती जिस जगह से आपको बढ़त मिलना थी वहाँ से काफ़ी माइनस रही कांग्रेस, जैसे राघोगढ़, चाचौड़ा, सुसनेर, क्या वजह रही? अब ये भी देखिए, राघोगढ़ में हमें बढ़त मिली है 10,500-11 हज़ार की, लेकिन उम्मीद से बहुत कम, और चाचौड़ा में तो हम लोग अभी माइनस में चल रहे थे, अभी देखे क्या होता है। প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছিলেন শোনাচ্ছিলাম আপনাদের। যে প্রশ্নটা দীপ্তিমান দা আপনার কাছে ছিল, যে আপনাদের প্রার্থী এই ভোটে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড লিড নিয়ে ওয়েট করছেন জেতার জন্য, তখন আপনার প্রার্থী কাউন্টিং সেন্টারে টেবিল চেয়ার পাননি বসার জন্য, তাই রাস্তায় বসে ধর্ণা দিচ্ছিলেন। আপনার কি মনে হচ্ছে যে একদম শেষ দফায়, মানে আপনারা একদম তো শেষ মুহূর্তে প্রার্থী চুজ করেছিলেন ডায়মন্ড হারবারের জন্য, কোথাও একটা সেই প্রার্থী নির্ণয় করতে গিয়ে কোথাও একটা ভুলচুক হয়ে গেছে, বা আরেকটু বিশ্লেষণ করে প্রার্থী দিলে বোধহয় ভালো হতো মনে হচ্ছে? না না, এটা ভোট শেষ হওয়ার পর, রেজাল্ট বেরোনোর পর নিশ্চয়ই আমাদের নেতৃত্ব এগুলো পর্যালোচনা করে দেখবে যে কেন এই মানে যে বিপর্যয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই বিপর্যয় কেন হয়েছে। আমি কতগুলো কথা বলতে চাই। আপনারা রেখাপাত্রের কথা বলছিলেন, দেখুন এই রেখাপাত্র বলুন বা আজকের দিনে ভোটের যে রেজাল্ট বলুন, সেটার জন্য কিন্তু চাকরি নিয়ে দুর্নীতি, রেশন নিয়ে দুর্নীতি বা স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেগুলো মিথ্যে হয়ে যায় না। আমার ডান পাশে যে সিপিএমের প্রতিনিধি বসে আছেন বা বাঁদিকে যে চন্দনদা বসে আছেন কংগ্রেসের প্রতিনিধি, তারাও কিন্তু আমাদের মতন করেই আলাদা আলাদা করে কিন্তু এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন চাকরি চুরির বিরুদ্ধে এবং রেশন দুর্নীতির বিরুদ্ধে, তারাও অংশগ্রহণ করেছিলেন। আজকে হয়তো ইন্ডিজোটের তাদের যে বাধ্যবাধকতা, সেই জন্য হয়তো বা আজকের দিনে খুশি হতে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে বলে। কিন্তু আপনি বলুন যে এই কথাগুলো কি মিথ্যে ছিল? সন্দেশখালী এত মানুষের মা বোনদের আন্দোলন, সেগুলো তো মিথ্যে ছিল না। যদি মিথ্যে থাকে, ষড়যন্ত্র ছিল। ভোট আলাদা ছিল, ভোট আলাদা জিনিস। হয়তো সমর্থন পেয়ে তৃণমূল এগিয়ে আছে, তার মানে কিন্তু অন্যায় কখনো মিথ্যে হয়ে যায়। সেটা তো একটা মঞ্চ বাধা দেখেছি আমরা। দেখেছিলাম মমতা ব্যানার্জি একসময় জয়প্রকাশ নারায়ণের বনেটে উঠে মানে খুব লাফালাফি করেছিলেন, নিয়ে খুব ব্যঙ্গ বিদ্রুপ হয়। হঠাৎ করে দেখলাম জয়প্রকাশ নারায়ণ, সেই সিরিয়া পারভিন নামলেন, ওই মঞ্চ থেকে নামলেন, নেমে সোজা তৃণমূল ভবনে এই মুহূর্তে বাইরে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস দা। দেবাশিস দা, আপনি বাইরে থেকে আছেন আমার সঙ্গে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। দেবাশিস দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে নিজের জয় নিশ্চিত, কার্যত এখন সময়ের অপেক্ষা রেখেছেন। আপনার অবজারভেশন, ডায়মন্ড হারবার কেন্দ্র তিনি যতটা ভোটে লিড দেবেন বলেছিলেন তার থেকেও নিজেকে ছাপিয়ে গেলেন। হ্যাঁ, মানে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, যেটা তুমি বলছিলে দীপ, মানে হাজী নুরুল ইসলাম, মানে উনিও প্রায় সমান সমান টক্কর দিয়ে যাচ্ছেন 5,31,000 ভোট। আমার শুধু একটা কথা বলার, মানে আমি একটু কনফিউজড এই জায়গায় যে তাহলে কি পশ্চিমবঙ্গ মানুষের কাছে ইডিওলজি কোনো ফ্যাক্টর নয়? পশ্চিমবঙ্গ মানুষের কাছে দুর্নীতি কোনো ফ্যাক্টর নয়? পশ্চিমবঙ্গ মানুষের কাছে কি শুধু তাহলে অনুদান? কিন্তু এই কথাটা আপনি যে কথাটা রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল বলছেন, যে দুর্নীতি কোনো ইস্যু নয়, মূল্যবৃদ্ধি কোনো ইস্যু নয়, যদি আপনার তাই মনে হয় তাহলে গোটা দেশে নরেন্দ্র মোদী যে ভোট ব্যাংক সেটাই ভাবে ল্যান্ডফল করলো কেন? তাহলে কি রাজ্যের ইস্যু আর কেন্দ্রে ভোট দেওয়ার ইস্যু দুটো কি হিউজ আলাদা? না 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 না, একেবারে আলাদা নয়। আমি বলছি যে মোদির যে আশা ছিল বা বিজেপি যে আশা করেছিল, সে জায়গায় তো বিজেপি সেই ভোটটা পায়নি, মানে আপনি যদি সেভাবে দেখেন। এবং আপনি খেয়াল করে দেখুন, ইউপিতে
কি অসম্ভব খারাপ রেজাল্ট হয়েছে, কিন্তু ইউপিতে রাম মন্দির হয়েছিল, তার মানে মানুষ তো এই মন্দির বা ধর্মের রাজনীতিকে পছন্দ করেনি, সে জায়গায় ভোটটা কমেছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বারবার যেটা বলার চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গে আজকে তৃণমূলের যে পার্সেন্টেজ বা ভোটটা যে বেড়েছে, এই যে বাড়ার পিছনে যেটা আমার আগে যিনি বলছিলেন আমি তার সঙ্গে একমত, যে তার মানে কি আমরা দুর্নীতিকে ভুলে যাব, তার মানে কি রেশন দুর্নীতি হয়নি, তার মানে কি এই যে হাজার হাজার দিন ধরে মানুষেরা রাস্তায় বসেছিল চাকরি প্রার্থীরা, সেগুলো কি হয়নি, সেগুলো কি পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি? তাহলে আজকে যদি আমি এইগুলোকে ধরে নিই যে তার মানে কি পশ্চিমবঙ্গের মানুষ এটা ধরে নিয়েছে যে দুর্নীতি থাকবে, একদম এই অ্যানালিসিস এই বিশ্লেষণ আজ চলতেই থাকবে। অবশ্যই আপনার সঙ্গে আমরা কথা বলবো শর্মিষ্ঠা। এই মুহূর্তে আমরা টিভি9 বাংলা অ্যানালিসিস করেছি, প্রথম থেকে বিশ্লেষণ করেছি, এবং এই ভোট কোন দিকে যেতে পারে, ফলাফল কি হতে পারে, সাধারণ মানুষ কি বলতে পারে, সবকিছু নিয়ে ডেটা মশাই আমাদের এক্সক্লুসিভ ছিল। ডেটা মশাই, সেই ডেটা মশাই যা আভাস দিয়েছিলেন সেই আভাস কিন্তু মিলে গেছে। আর এই মুহূর্তে সরাসরি ডেটা মশাই ওরফে পার্থ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। ডেটা মশাই, যা বলেছিলেন আপনি সেটা একেবারে অনেকটা ক্ষেত্রে আমরা দেখছি। এক হচ্ছে 228 ইন্ডিয়া জোট, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জুটি 30-এর ওপরের দিকে যাচ্ছে, কি বলবেন? না দেখো, পঞ্চায়েতে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন করার জন্য অর্গানাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। যে অর্গানাইজেশন নেই আমি 5 বছর যে আমি অর্গানাইজেশন নেই, লোকের সাথে নেই, হঠাৎ করে মানে ইলেকশনের সময় একটা হাওয়ায় আমি ভোটটা পেয়ে যাব, সেটা কিন্তু হয় না। লোককে কিন্তু নারাজ, আমি আবার বলছি, মানে টিএমসি হয়তো খুব বড় মার্জিনে দিচ্ছে, কিন্তু লোককে আমার যতটুকু ইন্টারাকশন আছে লোককে কিন্তু টিএমসির উপরে খুবই নারাজ। টিএমসি কোর্স কারেকশন নিতে হবে, কিন্তু একটা বিকল্প খুঁজে পেল না। মানে হয়তো গোটা দেশের ক্ষেত্রেও যেটা ছিল যে লোকে মানে এনডিএ গভর্নমেন্টের উপর বা একটা নারাজিকে ছিল, সেই জন্য এই নাম্বারটা আসছে। কিন্তু একটা প্রপার যদি একটা বিকল্প থাকতো তখন কিন্তু অন্য একটা নাম্বার হতো। আরেকটা জিনিস, কিছু কিছু কনস্টিটিউন্সির কিন্তু যে নাম্বার, যেটা এখনও পর্যন্ত আমার কাছে ইলেকশন কমিশনের ডেটা আছে, কাঁথি সিটটা দেখে নাও, এখনও পর্যন্ত আমি যেটা দেখছি কাঁথি সিটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, টিএমসি একটু ভোটে এগিয়ে আছে। এগুলো কিন্তু ইন্ডিকেশন যে লোকাল যে লিডারশিপ বিজেপি যেভাবে চালাচ্ছে, বিজেপি পার্টিটা হয়তো যেভাবে চালাচ্ছে, সেটা কিন্তু লোকে হয়তো খুব ভালোভাবে নিচ্ছে না। মেরুকরণের রাজনীতি কোনোভাবেই বাংলার মানুষ মেনে নেয়নি। না দেখো, আগের বারে কী হয়েছিল, দেখো দুটো জিনিস দেখতে হবে। আগের বারে বিজেপির একটা ভালো সিট পাওয়ার জায়গা ছিল জঙ্গলমহল। জঙ্গলমহলে মানে তোমার হচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, তোমার এই সিটগুলো সবই জিতেছিল, এবং তার সঙ্গে বর্ধমানের লাগোয়া যে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর এই সিটগুলো পেয়েছিল। এবারে যদি দেখো ওই লাগোয়া যে এলাকাটা ঝাড়খণ্ডের, সেই ঝাড়খণ্ডে কিন্তু ট্রাইবাল সিটগুলো কিন্তু জেএমএম আর কংগ্রেস দিচ্ছে। ওখানে একটা ট্রাইবাল ভোটটা কিন্তু ওই জঙ্গলমহলের ট্রাইবালটা, আমি বলছি না উত্তরবঙ্গের ট্রাইবাল ভোট, জঙ্গলমহলের ট্রাইবাল ভোটটা কিন্তু বিজেপি হারিয়েছে। সে হারানোর জন্য জঙ্গলমহলে তুমি দেখো 3-4 সিটের তফাৎ এসে যাচ্ছে। আসানসোলে ক্যান্ডিডেট ঠিক করতে পারছে না। ডায়মন্ড হারবারে তুমি যখন একটা স্টেটের এগেনস্টে লড়তে যাচ্ছ, টিএমসির এগেনস্টে লড়তে যাচ্ছ, তখন ডায়মন্ড হারবার ক্যান্ডিডেট প্রথম দিনে ফিক্স করতে হবে। লাস্ট দিনে কাউকে একটা ধরে আমি ক্যান্ডিডেট করে দিলাম, তো লোকের কাছে মেসেজ যাচ্ছে যে সেভাবে সংগঠন হয়তো বিজেপির শক্ত নেই। যেটা মশাই তুমি যে কথাটা বলছো যে মানুষ বিকল্প চাইছে কিন্তু বিকল্প পাচ্ছে না, কারণ যে বিকল্প হিসেবে যে রাজনৈতিক দল আমার রাজ্যে রয়েছে তাদের সংগঠন সেভাবেই শক্ত নেই। শুধুমাত্র সংগঠন কি একটা বড় ফ্যাক্টর, না তার পাশাপাশি কোথাও এই রাজ্যের শাসক দলের যে উন্নয়নমুখী বিভিন্ন প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভান্ডার রয়েছে, সেটাও এবারে লোকসভা ভোটেও প্রভাব ফেললো? এটা মশাই দেখো, মেয়েদের ভোটে মমতা ব্যানার্জির একমাত্র দেশের মহিলা মুখ্যমন্ত্রী, তো মেয়েদের কাছে মমতা ব্যানার্জির একটা কিন্তু অ্যাপিল রয়েছে। সেটা দেখো, মহিলা ভোটটা একটা ইস্যু ছিল সেটা সন্দেশখালী ইস্যুটা কিন্তু বিজেপি খুব ফোকাস করেছিল যে মহিলা ভোটটা কাটার জন্য। বিজেপি স্ট্র্যাটেজিতে ভুল ছিল না, কিন্তু ক্যান্ডিডেট সিলেকশন, আসানসোলে আমি পবন সিংকে করলাম, তারপরে আমি পাঠিয়ে দিলাম, আমি এখান থেকে মেদিনীপুরে আসানসোল থেকে কাউকে নিয়ে এলাম এখান থেকে। তো এই যে অর্গানাইজেশন এরকমভাবে হবে না, একটা জায়গায় একটা নেতাকে তৈরি করতে হবে, সেই নেতা ইলেকশন লড়বে সেরকম হবে। হঠাৎ করে মেদিনীপুর থেকে দুর্গাপুরে চলে গেলাম, দিলীপ ঘোষ জিতে যাবে দিলীপ ঘোষের নামে, বা আসানসোল থেকে অগ্নিমিত্রা পাল চলে এলো, মেদিনীপুরে জিতে যাবে, এইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন লড়লে টিএমসি অর্গানাইজেশন খুব স্ট্রং। যদি তাই বলো তাহলে আমরা কোচবিহারের দিকে যদি তাকাই, নিশীথ প্রামাণিক তার, এবং নর্থ বেঙ্গলের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা বারবার দেখেছি যে জেনারেলি সাধারণ মানুষ ভোট দেয় যে দল অন্তত একটু সফট গোর্খাল্যান্ডের প্রতি। তাহলে এক্ষেত্রে যা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি তা তো মিলল না। কোচবিহারের রাজবংশী ভোট, এই বিষয়টাও আমি অ্যাড করতে চাই।
হ্যাঁ দেখো, কিন্তু তুমি যদি দেখো যে তোমার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বা এই সিটগুলোয় যে আগের ভোটের মার্জিন ছিল, ভোট পার্সেন্টেজ বিজেপি ছিল, সেটা কিন্তু কমেছে। আরেকটা জিনিস বুঝতে হবে, কোচবিহার, জলপাইগুড়ি কিন্তু বর্ডারিং উইথ আসাম। আসামের ওই প্রান্তটা যেরকম ভোট হবে এখানে, আমি যেমন ঝাড়খণ্ডের আমি বলছি যে ট্রাইবাল সিটগুলো যখন জেএমএম বা কংগ্রেস দিচ্ছে, তার জন্য কিন্তু ঝাড়গ্রামের সিটটা দেখো টিএমসি কমফোর্টেবল হয়ে গেল। মেদিনীপুরে প্রপার সিটটা মনে করো ট্রাইবাল ভোট আছে 10 থেকে 12%, সেটা কমফোর্টেবল হয়ে গেল। বাঁকুড়া সিটটা তুমি দেখো টিএমসি লিড করছে। তো সেই জন্য কি হচ্ছে, বেঙ্গল তো আইল্যান্ড নয়, মানে বেঙ্গলের সঙ্গে অন্য যে স্টেটের কানেক্টিভিটি, সেইখানে কি হচ্ছে তার কিন্তু প্রভাব লোকসভা ভোট, এটা কিন্তু মানে স্টেট ইলেকশন নয়। একদম। আসামে চা বাগানের শ্রমিকরা যেরকম ভোট করবে মোর অর লেস সেইভাবে আলিপুরদুয়ারে চা বাগানের শ্রমিক, জলপাইগুড়ি চা বাগানের শ্রমিকরা আর ভোট করবে। ডেটা মাসে আরেকটা জিনিস, এই দেশের পার্সপেক্টিভটা সেটা একটু বলো, কি হতে চলেছে, তোমার কি মনে হচ্ছে? না দেখো, এনডিএর তো মেজরিটি আছেই, তো সেখানে তো এরকম লস অফ মেজরিটি সেরকম কিছু নয়। আমার মনে হয় এনডিএ সরকারই হবে। এবার দেখো, রাজনীতি হচ্ছে মানে কি বলবো, গেম অফ পসিবিলিটি। তো আমি সেটা বলতে পারবো না কে, মানে কেউ যদি ছেড়ে যায়, একদম, সেটা পুরোটাই সময়ের অপেক্ষা মঞ্জিরা, সেটা আমাদের সময়ের দিকেই নজর রাখতে হবে, কারণ এরপর কি হতে চলেছে সেটা তো আর কিছুক্ষণের অপেক্ষা, মানে তখনই নাম্বারটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা যখন দেশের দিকে নজর রাখছি, রাজ্যের দিকে নজর রাখছি, সন্দেশখালীর দিকে নজর রাখতে হবে, কারণ বসিরহাটে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত খবর পেয়েছি যে হাজী নুরুল ইসলাম তিনি এগিয়ে রয়েছেন এবং ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন, কিন্তু তার একটা প্রভাব সন্দেশখালীতে ইতিমধ্যে পড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ, সন্দেশখালী বিধানসভা এলাকাতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, যে আশঙ্কাটাই করা হয়েছিল, যে কারণে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন থাকছে, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, কিন্তু সেই অশান্তি ঠেকানো গেল না। সন্দেশখালীর বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ভোট পরবর্তী হিংসা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বালুরঘাটের দিকে নজর রাখতে হবে। একেবারে বালুরঘাট, তুমি যেরকম আগারহাটি অর্থাৎ সন্দেশখালীর ছবি দেখালে, এবার একটু বালুরঘাটের দিকে নজর রাখি, কারণ সেখানে সুকান্ত আমরা দেখাচ্ছিলাম যে সুকান্ত মজুমদার তিনি পিছিয়ে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে আবারও এগিয়ে গিয়েছেন সুকান্ত মজুমদার। 4800 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সব আপডেট সবার আগে TV9 বাংলায় দেবে। দেবাংশুর বক্তব্য আপনাদেরকে শোনাবো, কারণ এই মুহূর্তে আমরা দেখেছি যে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন। দেবাংশু কি বলছেন তার প্রতিক্রিয়া। এক্সিট পোল যারা করেন তাদের এখন মনে হয় ভেবে দেখার একটু দরকার রয়েছে যে সত্যি কেউ 400 পার করিয়ে দিয়েছিলেন, সেখানে এখনও এনডিএ মিলে 300-র কাছাকাছি পৌঁছতে পারেনি, বিজেপি তো ছেড়েই দিন অনেক দূরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারে তাদের শক্তি কমে যাওয়া এবং আলটিমেটলি তারা সরকারটা করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। এবং রাজ্যে আমাদের এত ভালো ফলাফল, দুর্নীতি ম্যাটার করেছে, বিজেপির দুর্নীতি, এই গ্যাসের দাম, সর্ষের তেল, কেরোসিন তেলের দাম বাড়ানো, এগুলোকে মানুষ দুর্নীতি মনে করেন। মোবাইলের রিচার্জের খরচ বাড়ানো, আপনাদের টিভি দেখার খরচ বাড়ানো, এগুলোকে মানুষ দুর্নীতি মনে করেন। তো সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। আমরা তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বক্তব্য তো শুনলাম, কিন্তু ডায়মন্ড হারবারের রেজাল্ট তো ভুলে চলবে না। এখনো পর্যন্ত যা ট্রেন্ড পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 7 লক্ষের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন, এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি কি বলছেন শোনা যাক, কারণ ইতিমধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে এই রেজাল্টে। শওকত মোল্লার বক্তব্য। এই জয় বাংলার মামাটি মানুষের জয়, এই জয় এক ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকলো বাংলা, কারণ যেভাবে এজেন্সি ব্যবহার করেছে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সিবিআই, ইডি, এনআইএ এবং ইনকাম ট্যাক্স, এই 4টে সংস্থাকে যেভাবে ব্যবহার করে গোটা বাংলাকে কালিমালিপ্ত করেছে, তার যোগ্য জবাব কিন্তু বাংলার মানুষ আজকে বিজেপিকে দিয়েছে। নওশাদকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমাদের একজন পঞ্চায়েত সদস্য আইসিইউতে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আব্দুর রফিক, তাকে বোম চাষ করা হয়েছিল, সে অল্পের জন্য প্রাণে বেঁচেছে, পিজি হসপিটালে আইসিইউতে এখনো ভর্তি আছে, ফলে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। একদম, আমরা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বক্তব্য তো শুনলাম ডায়মন্ড হারবারের রেজাল্ট, এবং মঞ্জিরা তুমি যেরকমটাই বলছিলে যে সত্যি যাদবপুরের রেজাল্টেও তার একটা অবদান রয়েছে, কারণ ভাঙড় যাদবপুরের মধ্যেই পড়ছে, এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসকে কতটা লিড দিচ্ছে না দিচ্ছে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।